ভালোবাসার সীমানা পেরিয়ে। লিখেছেন প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা ৭৩। কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। বিস্তৃত মুখে আবির্ভাব বসে থাকতে দেখে এগিয়ে আসে দেবী। তার চোখে মুখে তীব্র হতাশা আর অপরাধবোধের ছাপ। সে আবির্ভাবের পাশে দাঁড়িয়ে নিচু গলায় ডাকলো, আবির্ভাব। শুনেও যেন শুনল না আবির্ভাব, সম্পূর্ণ উপেক্ষা করে গেল। এতে চোখ টলমল করে ওঠে দেবীর। নিজের অন্যায়ের ভয়াবহতা সে উপলব্ধি করতে পারল। বেলা শেষে আজও সে উপলব্ধি করতে পারল, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসাকে আপন করে পাওয়ার সৌভাগ্য নিয়ে জন্মাতে হয়। ভালোবাসার পাখিকে আপনি যতই নিয়ম শৃঙ্খলা বেড়া চালে বাঁধুন না কেন, তাকে ফাঁসাতে পারবে না। সে শত বাধা বিপত্তি ডিঙিয়ে উড়ে যাবে নিজ গন্তব্যে। কিন্তু সে তো এসব চায়নি, সে তো আবির্ভাবকেই চায়নি। তাহলে কেন জুড়ে দেওয়া হলো তাকে এই মানুষটার সাথে? সে তো কারো জীবনে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকতে চায়নি। সে কেন বলির পাঠা হলো? সে তো এক অতি সাধারণ মেয়ে, একটি অতি সাধারণ জীবনই চেয়েছিল। আর ৫টা মেয়ের মতো স্বামীর সাথে আদর যত্ন ভালোবাসা চেয়েছিল সে। কিন্তু দিন শেষে কি পেল? দু হাতের তালুতে নিজের চোখের পানি মুছে হাতে থাকা কাগজটা বাড়িয়ে দিল আবির্ভাবের সম্মুখে। আবির্ভাব বুড়ো কোচকে তাকালো। চোখের পানিতে দেবীর বুক ভেসে যাচ্ছে, কিন্তু সেখানে ভালোবাসা নেই, সেখানে নেই কোনো অপরাধ বোধ, নিরর্থ আবেগ। কিন্তু মন যেন মানে না। দেবী কাগজের সাথে একটা কলম এগিয়ে দিয়ে উগ্র আশা এবং কান্না চেপে রেখে বলল, আমি সাইন করে দিয়েছি, তুমিও সাইন করে দিও। আবির্ভাব বুড়ো কোচকে কাগজটা হাতে নিয়ে দেখলো কোর্ট পেপার। কপালে ভাঁজ দৃঢ় হলো তার। খামের নিচের দিকে কাগজ বের করলো। প্রথম পৃষ্ঠায় বড় বড় অক্ষরে লেখা ডিভোর্স। বিষময়ে বিষয় বিমোহিত হলো যেন আবির্ভাব। সে চোখ বড় করে তাকিয়ে রইল দেবীর পানে। দেবীর চোখে পানি ধরে রাখতে পারল না, ডোকরে কেঁদে উঠলো, বলল, আজ থেকে তুমি মুক্ত আবির্ভাব। আর আটকাবো না তোমায়, আর কাটা হয়ে দাঁড়াবো না তোমার ভালোবাসার পথে, তোমার জীবনের পথে। আমি বুঝে গেছি, জোর করে আর যাই আদায় করা যাক না কেন, কখনো ভালোবাসা আদায় করা যায় না। কিন্তু তোমার মনে আমি ঘরে রানী হতে চাইনি, ঘরে রানী হতে চেয়েছিলাম আবির্ভাব। আমি খারাপ নই আবির্ভাব, নিজের সংসার বাঁচাতে আমি বাধ্য হয়েছিলাম। আচ্ছা, আমার অপরাধটুকু তুমি দেখতে পারো। নীরব হয়ে গেল আবির্ভাব। দেবী দুই হাতে চোখের পানি মুছে নিল, বলল, তুমি ওই মেয়েকে ভালোবাসো, ওই মেয়েকে ছাড়া মরবে। কিন্তু এটা একবারও ভাবলে না আমি কিভাবে বাঁচবো তোমায় ছাড়া? আমার জীবনের সঙ্গে এমন খেলা কেন খেললে তুমি? কেন আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলে বলো? আবির্ভাবের কোথাও একটা খারাপ লাগা কাজ করছে। সত্যি তো এসবের মধ্যে দেবীর কোনো দোষ ছিল কি? আবির্ভাব নতমস্তকে বলল, আমার তোমাকে কিছু বলা বা সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই দেবী। তুমি যথেষ্ট ভালো একটা মেয়ে। আমার জীবনে তোমার পূর্বে ভালোবাসা না আসলে আমি হয়তোবা তোমাকে ভালোই বাসতাম, কিন্তু তা হয়নি। তুমি আসার বহু বছর আগে আমার জীবনে ভালোবাসা এসে গেছে, যাকে আমি আমার নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসি। আমার মধ্যে অবশিষ্ট কিছু বাকি নেই যা তোমাকে দেওয়ার মতো আছে। দেবী ম্লান হেসে বলল, জানি, থাক, এই জন্মে না হয় তোমার সাথে আমার কোনো কিছু হলো না, কিন্তু তোমাকে এটাও মনে রাখতে হবে, আমাদের বন্ধন ৭ পাখির জন্মের জন্ম জন্মান্তের। তুমি আমাকে আত্মগ্লানি অগ্নিসাক্ষী করে বিয়ে করেছ। সর্বপ্রথম এই জন্মটা তোমাকে ছেড়ে দিল, বাকি ৬টা জন্মে তুমি আমার। আমি তোমার অপেক্ষায় করব, ছাড়বো না ওই জন্মে আমি তোমাকে। আবির্ভাব কিছু বলল না। দেবী মুখ চেপে কান্না দমিয়ে রেখে বলল, আমি চলেই যাব, কিন্তু যাওয়ার পানে তোমায় শেষ একটিবার একটা কথা রাখতে হবে আবির্ভাব। আবির্ভাব প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। দেবী ফুঁপে উঠে বলল, তোমার ওই প্রশস্ত মুখে একটু মাথা রাখতে দেবে? বেশি না, একটুখানি। আবির্ভাবের মন আরো বেশি খারাপ হলো। দীর্ঘশ্বাস ফেলে হাত বাড়িয়ে দিল। সাথে সাথে ঝড়ের গতিতে বুকের ওপর হামলে পড়ল দেবী। পিঠ আঁকড়ে ধরে কেঁদে উঠল হু হু করে। বিরামীর চোখের পানিতে ভিজে গেল আবির্ভাবের বুক। আলো আধারি রুমে ঠান্ডা বাতাসে একটা হালকা মিষ্টি গ্রান ভেসে বেড়াচ্ছে, যা নাসারন্দের মিষ্টি মনে হলেও তা গ্রহণ করতে মস্তিষ্ক যেন নেশে ডুবে যাচ্ছে। ঠান্ডা ঘরের পরিবেশ আরও শীতল থেকে শীতল করে তুলতে প্রবল বাতাসের দোলনিতে উড়ে যাচ্ছে জানালার ভারী মোটা পর্দাগুলো। উষ্ণ বেলকনির দিকে চাঁদের স্নিগ্ধ আলোয় শীতল আলো এসে আঁকড়ে ধরছে মেঝেতেও। পরিবেশটা একদম নিরিবিলি, শান্ত, ভৌতিক। এই অন্ধকার নিমজ্জিত ঘরের মেঝেতেই হাঁটু গেড়ে বসে আছে প্রণয়। দেওয়ালে পিঠ ঠেকিয়ে একটুর পর একটু আঙুলের ফাঁকে জ্বলছে সিগারেট। ঠোঁটে কালচে লাল অংশে চেপে ধরেছে, তার চোখ দুটো অসম্ভব লাল। সামনের মেঝেতে পড়ে আছে খালি কয়েকটি ইঞ্জেকশনের সিরিজ, দেখে মনে হচ্ছে গলা অব্দি নেশায় বোঁদানো।
নড়াচড়া করার মতো যেন সামর্থ্যটুকু নেই মানবের। রক্তের ফোঁটা ফোঁটা নেশার রাজত্ব মস্তিষ্ক জুড়েও। প্রণয়ের বুকটা অবেশ হয়ে আসছে অসহনীয় এক ব্যথায়। কিন্তু কেন, এই সঠিক উত্তর জানা নেই প্রণয়ের। তার মন তাকে বারবার প্রশ্ন করছে, জানতে চাইছে, শাস্তির বদলে কেন আমাকে এত নিকৃষ্ট পীড়া দিচ্ছিস? তুই নিজেও তো আমার থেকে আমার প্রাণকে কেড়ে নিয়েছিলি, দূরে সরিয়ে দিয়েছিলি, কেড়ে নিয়েছিলি আমার মস্তিষ্কের সকল সূক্ষ্ম চিহ্নকে। তাহলে দিচ্ছিস কেন আবার এই অবহেলা? তাহলে কি আর কিসের এত যন্ত্রণা? কেন নিজেকে জ্বালাচ্ছিস? আর কেনই বা আমাকে জ্বালাচ্ছিস? এখন থেকে তাকে তোর আর লাগবে না। তোর ভালোবাসার গায়ের প্রতিনিয়ত অন্য কেউ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে, অন্য কারো স্পর্শে তোর পাখি কেঁদে চিৎকার করবে। কেমন লাগে দেখ। তুই শুধু দর্শক, তুই দেখবি আর জ্বলে পড়ে মরবি। বুকের যন্ত্রণায় পৌঁছে যাবে তোর হৃৎপিণ্ডটুকু। ওরাই হাঁসফাঁস করে উঠল, সর্বশক্তি দিয়ে হাতে থাকা কাচের বোতলটা ছুঁড়ে মারল সামনের দেওয়ালে। বিকট শব্দ করে হাজার টুকরো হয়ে বিভৎস হয়ে গেল কাচের বোতলটা। অস্থিরতা নিবদ্ধ টানে বুকটা খাকা করে উঠল। মন ছুটতে গিয়ে নিজের প্রাণ পাখিটাকে জাপটে ধরতে চাইল। অপারগতায় অগ্নি শৃঙ্খলতা আটকে পড়ে উন্মাদ প্রেমিকের পাগলাটে ভালোবাসা। প্রণয় শব্দ করল না, কেবল বন্ধ চোখের কর্নিশ বেয়ে গড়িয়ে পড়তে থাকলো অনর্গল তপ্ত অশ্রু। ছোট প্রাণের অস্তিত্ব পক্ষে অনুভব করার জন্য সর্বাঙ্গ কেঁপে দিশেহারা প্রণয়। অনেকক্ষণ চেষ্টা করেও নিজের দম আটকে রাখতে পারল না সে। শেষে এক প্রকার বাধ্য হয়ে অনিচ্ছায় কাজটা করতেই সে কাপা হাতে মেডিসিনের বক্স ঘেটে একটা সবুজ ওষুধের পাতা বের করে চোখের সামনে ধরে। এটা সেই ওষুধ যেটা দিয়ে একটা সময় প্রহেলিকার উগ্রতা থেকে নিজেকে রক্ষা করত প্রণয়। প্রহেলিকাকে ঘুমান্ত অবস্থায় কাল্পনিক সুখ দিত, কিন্তু সে কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি বেঁচে থাকার জন্য কোনো একদিন এটা তারই শেষ অবলম্বন হবে। প্রণয়ের বুক পড়ে যাচ্ছে ভালোবাসার তৃষ্ণায়। প্রণয় আর দেরি করল না। বুকের সবুজ রঙের বোতলটার ওষুধের পাতা থেকে দুটো ট্যাবলেট বের করে খেয়ে নিল। এটা মূলত আপনাকে ঘুমন্ত অবস্থায় আপনার অবস্থান চাহিদা কল্পনা করতে সাহায্য করবে, আর জাগ্রত অবস্থা আপনার চাহিদাকে হ্যালুসিনেশন করতে সাহায্য করবে। এটা মূলত খাস বাংলায় পাগলের ওষুধ। যেসব ডিপ অবজেশন মেন্টাল পেশেন্ট একদমই কন্ট্রোল করা যায় না, তাদেরকে দেওয়া হয় শান্ত রাখতে। পুরো বক্স উল্টে পাল্টে কোথাও খুঁজলো, ঘুমের ওষুধ পেল না। হাল ছেড়ে দিল সে। তার শরীরে এখন এতটাই জোর নেই যে উঠে দাঁড়িয়ে খুঁজে আনবে। বুকের অসহ্য যন্ত্রণার ওপরে পড়ে রইল প্রণয়। চোখ বন্ধ করে কল্পনা অনুভব করার চেষ্টা করলো প্রিয়তা সেই অস্তিত্বকে। সঙ্গে সঙ্গে নাসারন্ধ্রে সে হুড় করে প্রবেশ করলো পুরনো সেই মাদকপ্রিয় গ্রাণ। ঝট করে চোখ খুলে ফেললো প্রণয়। উত্তেজনার শৈল কাটা দিয়ে উঠলো, তার পিপাসা বাড়তে লাগলো। আকাশ ছুলো, সামনে তাকিয়ে স্থির চোখে তাকালো সেই রমণীর নমন কণ্ঠে ডাকলো, জান। মাদকীয় সেই বহু পরিচিত গন্ধটা আবারও কাছে এসে লাগলো প্রণয়ের। সে পিপাসা জড়ানো কাতর কণ্ঠে বলল, তোর তৃষ্ণায় আমি মরে যাচ্ছি জান। একবার কাছে আয় আমার একবার আমার প্রচণ্ড খরায় পুড়ে যা। বুকটা ভিজিয়ে দে ভালোবাসায়, আর একবার ছুতে দে আমায়, আর একবার তোকে আদর করতে দে। ছটফট করে মরে যাচ্ছি যে আমি। প্রণয়ের বাক্য সমাপ্ত হওয়ার আগেই দূরে অন্ধকার ভেদ করে এক নারী অবায়ক রূপালী চাঁদের আলোয় তার হাঁটু সমানো চুল খুলে মাধুর্য যেন অপরূপা পরীদের মতো করেই এগিয়ে আসলো। প্রণয় তৃষ্ণার্ত চোখে শত জন্মের তৃষ্ণা জমিয়ে কাতর চোখে তাকিয়ে রইল স্নিগ্ধ মুখশ্রীতে। এত পাষাণ তুমি কিভাবে হতে পারো জান? বাস্তবে আমার হলে না, কল্পনাতেও আমার হতে পারো না। কেন কেন আমার কল্পনায় তুমি অন্যের বউ সেজে এলে? সামনে রমণী বোধহয় হাসলো। উষ্ণ প্রশ্নের জবাব না দিয়ে প্রণয়ের শৈল ঘেঁষে বসে পড়ল। অতি অনাকাঙ্ক্ষিত সেই নরম শরীরে ছোঁয়ায় কেঁপে উঠল প্রণয়ের দৃঢ় সত্তা। প্রিয়তা হাতে হাত রেখে কোমল কণ্ঠে প্রশ্ন করলো, কেমন আছেন মিস্টার আব্দুর শিকদার প্রণয়? নিশ্চয়ই অনেক ভালো আছেন, তাই না? প্রিয়তার হাতে হাত রেখেই কণ্ঠে প্রশ্ন করলো, বলুন মিস্টার প্রণয় শিকদার, তা কি অবস্থা? অবশ্যই ভালো থাকার এই কথা। ভালো থাকবেন বলেই তো আমায় অন্যর ঘরে পাঠালেন। তাহলে এখন আমার শখে প্রণয় ভাইকে এমন ভাঙতে দেখছি কেন? প্রণয়ের কণ্ঠ রূঢ় হয়ে আসে। প্রিয়তা ফের তাচ্ছিল্য হেসে বলে, এখন বুঝি আমায় আর অন্যের সঙ্গে দেখতে ভালো লাগে না? বুক কি খুব বেশি ব্যথা হয়? প্রণয় এবারও জবাব দিল না। আমার মন ও শরীরের মালিক এখন অন্য কেউ, এটা বুঝি মানতে পারেন না? উন্মুক্ত কথাটুকু সম্পূর্ণ বুঝতে পারল না
প্রিয়তা তার পূর্বেই কোমল উষ্ণ দুটো নীরব হয়ে যায় যেন। প্রিয় পুরুষের শরীরের গ্রাণে অস্তিত্ব পরতে পরতে প্রশান্তির জ্বর খেলে গেল। প্রণয় তপ্ত শরীরের গ্রাণ শুষে নিতে লাগলো নিমিষেই। প্রশান্তির জ্বর বয়ে গেল বুক পিঞ্জরায়। প্রণয় তপ্ত বুকে ছোট্ট শরীরটা চেপে ধরে শব্দ করে কেঁদে উঠল। তুলতুলে শরীরটা আরো গভীরে মিশিয়ে নিয়ে বলল, আর বলিস না জান, বিশ্বাস কর, তোর প্রণয় ভাই আর সহ্য করতে পারবে না। তোকে অনেক ভালোবাসে তোর প্রণয় ভাই, খুব ভালোবাসে জান। প্রিয়তার অক্ষি জোড়ায় জল টলমল করে উঠেছে। সে প্রণয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমাকে একদম ছুবেন না মিস্টার আবরার শিকদার প্রণয়। ভালোবাসলে ধরে রাখতে হয় যেটা আপনি পারেননি। বিলিয়ে দিয়েছেন আমায় অন্যের বিছানা, তাই আপনি আমার জন্য উপযুক্ত নন। আপনি আমাকে বলেছিলেন না একদিন এমন আসবে যেদিন আমার মৃত্যুর অভাবে আমার অভাবে মৃত্যু হবে আপনার, তবু আপনি আমায় পাবেন না। মিলেছে আমার কথা। প্রণয় নীরব থেকে আবারও প্রিয়তাকে টেনে নিতে চাইল বুকে। নিঃশ্বাস জড়ালো, উষ্ণ অনুভব করলো নিজের জানটাকে। অত্যন্ত দুর্বল গলায় বলল, হ্যাঁ মিলেছে। প্রতিটা মুহূর্ত আমি নতুন করে মৃত্যুর শোক অনুভব করছি। তোকে চোখের সামনে রেখে মন ভরে দেখতে পারছি না, ছুতে পারছি না, মারতে পারছি না। তৃষ্ণায় মরছি, পিপাসায় মরছি আমি। তোকে জান বলে ডাকতাম, তোকে কি মনে হয় ওইটা শুধু মুখের কথা ছিল? এইখান থেকে বলতাম বলে প্রিয়তার হাতটা চেপে ধরে বুকের বাঁ পাশে কণ্ঠে খাতে নামিয়ে বলে, নিজের জানটা অন্যের দিকে দিয়ে দিলে কেউ বাঁচতে পারে ময়না পাখি? আমিও বেঁচে নেই, মরে গেছি অনেক আগেই। অনর্গল ধারায় চোখের পানি গড়িয়ে পড়ছে প্রিয়তার। পরে দীর্ঘ চুলে হাত বুলিয়ে কণ্ঠে আসক্তি মিশিয়ে বলল, তুই আমার জন্য কি জানিস? কি? প্রণয় থমকালো। ললাটে মসৃণ ভাঁজ ফেলে বলল, নেশা। হ্যাঁ হ্যাঁ, তুই আবরার শিকদার প্রণয়ের নেশা। পৃথিবীর যত প্রকার নেশা আছে সব থেকে নিকৃষ্ট মানের নেশা হচ্ছিস তুই, যা একবার আবরার শিকদার প্রণয়ের অস্তিত্বের সাথে গ্রাস করে নিয়েছিস। তুই আমার এমন এক নেশা যা মৃত্যু আমাকে ছাড়াতে পারবে কিনা সন্দেহ আছে। এই নেশা আমার জীবনের চরম অসুখ। এই নেশা সাগরে ডুব দিতেও পারে, আবার শরীর মন দুটোই যন্ত্রণায় কামনায় পুষিয়েও দিতে পারে। এত ভালোবেসে ছেড়ে দিলেন কেন? মলিন হাসল প্রণয়। প্রিয়তার উন্মুক্ত চুলে নাক ডুবিয়ে মোলায়েম গলায় বলল, ছাড়লাম আর কোথায়? তোকে তো অস্তিত্বের সাথে মিশিয়ে রেখেছি। এই দুনিয়ায় মায়া ছেড়ে দেওয়া আর বড় ব্যাপার কি? কিন্তু তোর মায়া, হয়তো তুই আমার জন্য দূর আকাশের চাঁদ। তাতে কি? মানুষ চাঁদকে বুকে করে ভালোবাসে, আমি না হয় চাঁদকে দূর থেকে ভালোবাসলাম। আমি তো কাছেই থাকতে চেয়েছিলাম। প্রণয় ক্লান্ত কণ্ঠে বলল, জীবনে কিছু অপূর্ণতা থাকতে হয়, না হলে মানুষ পূর্ণতার মূল্য বুঝে না। এই যে আমাকে দেখ, আমি মানুষটা মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ব্যর্থ আর শূন্যতার চাদরে মোড়ানো। আমাকে জিজ্ঞেস কর আমার পাওয়া না পাওয়ার তালিকায় কতটা বিশাল। আমাকে বিশ্বাস কর, আমি যদি তোকে না হারাতাম তাহলে হয়তো আমার হাতটাও পাল্টানো হতো না। কেবল তোকে চাইতে চাইতেই এই গোটা হৃদয় আমি নষ্ট করে ফেলেছি, তবুও তোকে পেলাম না। প্রণয় শেষ বাক্যটুকুতে চমকে উঠল প্রিয়তা। মুখ থেকে মাথা তুলে বিস্ফোরিত দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয়ের পানে। এতে বোধ কিছুটা অসন্তুষ্ট হলো প্রণয়। দুর্বল হাতে পুনরায় টেনে নিল প্রিয়তাকে বুকের মাঝে। ধমকে উঠে বলল, এত ছটফট করছিস কেন? একটু বুকে নিয়ে বস না, সহ্য হচ্ছে না? প্রিয়তা আবারও প্রণয়ের বুক থেকে সরে গেল। আতঙ্কিত দৃষ্টি কয়েক সেকেন্ডের জন্য প্রণয়ের দিকে তাকিয়ে দ্রুত হাসতে হাসতে শার্টের বোতাম খুলতে উদ্যত হলো। সাথে সাথেই তুলতুলে হাতটা টেনে ধরলো বুকের কাছে চেপে প্রণয়। চোখ বন্ধ করে তৃপ্ত কণ্ঠে বলল, এবার আরাম লাগছে জান? প্রিয়তা নীলাভ চোখে পানিতে ভর্তি। সে আবারও হাত টেনে সরিয়ে নিল। দ্রুত বোতাম খুলে সরাতে স্তব্ধ হয়ে গেল প্রিয়তা। চোখের পলকেই আগে গড়িয়ে পড়ল তপ্ত অশ্রু। নিখুঁত ফর্সা বুকে সেলাইয়ের অপারেশনের দাগটা ঝলমল করছে যেন। প্রিয়তা দুঃখে কষ্টে গলা ধরে এলো। ভীষণ ডাক জমলো মানুষটির প্রতি। সে কিছু না বলে উঠে চলে যেতে নিলেই নরম হাতটা চেপে ধরল প্রণয়। অবুঝ গলায় বলল, আমাকে একা ফেলে যাস না রক্তজবা। শ্বাস রুদ্ধ হলো প্রিয়তার। অভিমানে নাকের পাটা ফুলে গেছে। সে কঠিন গলায় বলল, ছাড়ুন, আপনার সাথে কোনো কথা নেই। প্রণয় হেঁচকিত কণ্ঠে হ্যাঁচকা টানে তাকে বুকে তুলে নিল। কণ্ঠে আকুলতা মিশিয়ে বলল, ছেড়ে যাস না জান, খুব কষ্ট হচ্ছে তোকে ছাড়া থাকতে। আমি খেতে পারি না, ঘুমাতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না এই তোকে ছাড়া। প্রণয়ের বলিষ্ঠ শরীরটা আঁকড়ে এবার ডুকরে কেঁদে উঠল প্রিয়তা। কান্নার ধ্বনি শুনে অস্থির হয়ে উঠল প্রণয়। প্রিয়তার নরম
দুগালে হাত রেখে বিস্ময় ভরা কণ্ঠে বলল, কি হয়েছে জান পাখি, কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? প্রিয়তার বুকে শার্ট খামচে ধরে ঠান্ডা কণ্ঠে বলল, আপনার মতো এমন জঘন্য খারাপ মানুষ আর দুটো দেখিনি। কি অবস্থা করেছেন আমার প্রণয় ভাইয়ের? প্রেয়সীর এমন মধুর অভিমানী সুরে কলিজা ঠান্ডা হয়ে এলো প্রণয়ের। তৃপ্তি নিয়ে বলল, একটু ভালোবাসা দেখবি, আগে থেকেও বেশি ভালো হয়ে যাব। প্রিয়তার কান্নার বেগ বাড়ল, কাপা কাপা হাতে স্পর্শ করলো প্রণয়ের চোখে মুখে, তারপর বিশাল শরীরটা টেনে ছোট্ট বুকে মিশিয়ে নিল। অবিষ্ট গলায় বলল, ভালোবাসবো, খুব 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 ভালোবাসবো আপনাকে, তবু এভাবে ভাঙবেন না নিজেকে। প্রণয় দুহাতে প্রিয়তার কোমর জড়িয়ে ধরে বুকের কাছে মুখ গুজল। প্রিয়তার শরীরের মাতাল করার সুবাসে নিজেকে বিলিয়ে দিতে লাগলো। সান্ত্বনা দেওয়ার নাম করে ক্ষুধার্তকে খাবারের লোভ দেখাস না জান। প্রিয়তার জবাব দিল না। এক হাত পিঠে রেখে অন্য হাত প্রণয়ের চুলে বোলাতে লাগলো। প্রণয় ঘুর লাগছে চোখে। সে প্রিয়তার গলার নাকে নিচে নাক ঘষতে ঘষতে নেশাগত কণ্ঠে বলল, এখন আদর দিচ্ছিস, কিন্তু একটু পর তো ঠিক ওই নরকে ছুঁড়ে ফেলবি, ওনের বুকে ঝাঁপিয়ে পড়বি। প্রিয়তা হাত বোলানো থামিয়ে দিল, চোখ ছোট ছোট করে বলল, আপনার তাই মনে হয়? তার ছেলে আমাকে হাসি আসলো প্রণয় প্রিয়তার অস্তিত্বের সাথে আবার অবিনষ্টভাবে মিশে গিয়ে বলল, আবরার শিকদার প্রণয়কের জীবনে তোর অবস্থান একটা বিরাট খড়ের স্তূপের মতো, যার প্রধান কাজে হলো আবরার শিকদার প্রণয়ের বুকে দাও দাও করে আগুন জ্বালানো। প্রিয়তর কথায় পাত্তা দিল না। সে সোজা বুঝলো এই লোকের মাতলামি করছে। আবারও এত আদর, তুই এত তেরামি ভুলে গেলি জান? কিভাবে পারলি এত তাড়াতাড়ি অন্যের সন্তানের মা হতে? কিভাবে তার সন্তান নিজের গর্ভে ধারণ করতে? প্রিয়তা হাই তুলে বলল, কি অদ্ভুত প্রশ্ন। রোজ রাতে বাসর করতে দোষ নাই, পেটে বাচ্চা এলে দোষ? ব্যাপারটা এমন হয়ে গেল না ধরা না পড়া পর্যন্ত চুরি করে বোনের কাজ। তবুও যখন বলছেন তখন পরের বার থেকে প্রোটেক্ট। প্রিয়তার কথা সম্পূর্ণ করতে পারলো না তার আগে তীব্র কাঁচ ভাঙার শব্দে চমকে উঠল। প্রণয় নিজে থেকে সরিয়ে দিল তাকে। ভাঙা কাচের বোতলটা প্রিয়তার গলার কাছে চেপে হিংস্রর ন্যায় বলল, একদম জানে মেরে ফেলবো তোকে একদিন। বলেছি না আমার সামনে সেসব না বলতে। যন্ত্রণা দেওয়ার ইচ্ছা থাকলে অন্যভাবে দিবি, কিন্তু এসব বলবি কেন? আমি চাই না তুই আমার হাতে খুন হয়ে যা। প্রিয়তা উঠেও মোটেও ভয় করলো না, বরং চোখে চোখ রেখে বলল, ওনের সাথে এক ঘরে বন্ধ করে থাকলে অসুবিধা নেই, কেবল মুখে বললেই দোষ। 100 বার বলবো, 1000 বার বলবো, পেটের বাচ্চাটা তো আর উড়ে উড়ে আসেনি। প্রণয়ের রক্তিম চোখ জোড়া কেমন যেন রেগে আছে দেখো, কিন্তু যতই সে হুঁশারাক, প্রিয়তাকে আঘাত দেওয়ার মতো সামর্থ্য যে তার নেই। প্রিয়তা তার রাগের পাত্তা দিল না। আবার প্রণয়ের মাথা বুকে চেপে ধরে বলল, আমি আপনার ছিলাম, আছি, থাকবো। এখন আর এত রাগ করতে হবে না, শান্ত হন। প্রণয় শান্ত হয়ে গেল। তার বুক জ্বলছে, অস্থির অস্থির লাগছে, চোখের পাতা ভারী হয়ে এসেছে ইতিমধ্যে। মন আর মস্তিষ্ক দুটোই শিথিল লাগছে। প্রিয়তার মাথায় হাত বোলাতে বোলাতে একসময় অনুভব করলো তাকে বুকে ঘন নিঃশ্বাসে সে আশ্রে পড়ছে। নিশ্চিত হলো প্রিয়তা এই লোকটা বিছানায় তোলার শক্তি যে তার নেই, তাই নিজে থেকে সরিয়ে মেঝেতেই শুয়ে দিল। বিছানা থেকে বালিশ আর চাদর এনে শরীরে ঢেকে দিল। কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। দরজা ভিজিয়ে 3তলা ছাদের পা রাখতেই চোখ চকচকে করে উঠল প্রিয়তার। দৌড়ে গিয়ে এক প্রকার লাফিয়ে পড়ল প্রিয়স্মিতার বুকে। বোনটাকে জড়িয়ে ধরে হেসে উঠল প্রিয়স্মিতা। সতর্ক নজর আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে বলল, কেউ দেখেনি তোকে? প্রিয়তা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, একদম না। বোনের মলির ফ্যাকাশে মুখে হাসি ফুটতে দেখে মনে শান্তি পেল প্রিয়স্মিতা। বোনকে লজ্জা দিতেই দুষ্টু হেসে বলল, হুম হুম, ব্যাপার তো খুব বেশি সুবিধার নয়। মুখটা এমনই লাল লাল লাগছে কেন? প্রিয়স্মিতা বলার ধরনে লজ্জায় আরো রাঙা হয়ে গেছে প্রিয়তা। লাজুক মুখটা নিচে করে, যা আপু, তুমি যে কি বলো না, নাটক কম করো প্রিয়। উনি করলে দোষ আর আমি বললে দোষ না। আচ্ছা বাদ দে। ভালোবেসেছে। মুখে লজ্জা মিলিয়ে গেল প্রিয়তার। ফিক করে হেসে দিল, এই পাগলের মতো হাসছিস কেন? প্রিয়তা হাসতে হাসতে বাঁধানো বেঞ্চে বসে পড়ল। ঢোক গিলে বলল, হোয়াট এ এক্সেপ্টেশন আফা। উনি আদর করবে, তাও আমাকে? আল্লাহর বান্দা এমন না।
প্রিয়স্মিতার উৎসাহ মিলিয়ে গেল, বসে পড়ল বোনের পাশে, গালে হাত দিয়ে বলল, একদম রোমান্টিক না তাই না? রোমান্টিক। আচ্ছা তবে সব ছাড়ো, তোমার সাথে কথা নেই। প্রিয়স্মিতা কপাল কুঁচকালো। কেন? প্রিয়তা মুখ ঘুরিয়ে বলল, তুমি আবারও প্রমাণ করে দিলে আমি তোমার নিজের বোন না, সৎ বোন। আশ্চর্য হয়ে গেল প্রিয়স্মিতা, চোখ বড় বড় করে ফেলল। আমি তোকে নিজের আমি তোমার নিজের বোন হলে আমার থেকে এত বড় একটা কথা চেপে যেতে পারতে না? প্রিয়স্মিতা আহমক বনে গেল, অবাক করা কণ্ঠে বলল, কি চেপে গেলাম? প্রিয়তা গাল ফুলাল অভিমানী গলায় বলল, আবার মিথ্যা বলছো? আমি যে খালামণি প্লাস ফুপি হতে যাচ্ছি এটা তো আমায় বললো না। এতক্ষণে বুঝতে পারলো প্রিয়স্মিতা, নিজেও হালকা লজ্জা পেল, মাথা নিচে করে বলল, বাড়িতে এত সমস্যা হচ্ছে, এত কিছু চাপে তোকে জানাতেই ভুলে গেছি। ঝামেলার কথা শুনে চিন্তার ভাঁজ পড়ল প্রিয়তার কপালে। আগ্রহ নিয়ে জানতে চাইলো কিসের ঝামেলা। প্রিয়স্মিতা কথা কাটিয়ে দিল, ওসব কিছু না, এসব তোর জানার দরকার নেই, তুই পড়াশোনা কনসেন্ট্রেট কর, ও আর ভাববো না। দুষ্টু হেসে বলল, এই সুখবর শুদ্ধ ভাই থুক্কু দুলাভাই কে জানিয়েছ? প্রিয়স্মিতা লাজুক হেসে দুপাশে মাথা নাড়ালো। প্রিয়তা অবাক হয়ে বলল, এখনো জানাওনি? কেন? এখন না, ফ্যামিলি প্রবলেমগুলো মিটুক তারপর। আহা কি রিয়াকশন দেবে ভাবতে উত্তেজিত হয়ে যাচ্ছি বলে মনে মনে নেচে উঠল প্রিয়তা। প্রিয়স্মিতা ওকে বসা থেকে উঠিয়ে বলল, অনেক হয়েছে, এখন কেটে পড়। যে কখন কোন দিক থেকে কে এসে নেবে। এই বাড়ির মানুষগুলো আসতো এলিয়েন, দুগুণ শোন, চারগুণ দেখে। প্রিয়তা আবারও কিছু বলতে গিয়েও বলতে পারল না, আটকে দিল প্রিয়স্মিতা। পূর্বের বারান্দায় ঠাস করে কিছু পড়ার শব্দে চমকে ওঠে শ্বেতা। মারের ব্যথায় শরীর নড়ে চড়ে উঠেছে বলে উপর হয়ে পড়ে নিঃশ্বাস ফেলছিল কোনো মতে। বাইরে শুশু শব্দ বইছে, বিশেষ করে শ্বেতার গুরুত্ব নেই সেদিকে। ভাবলো হয়তো বাতাসের ধাক্কায় টুলদানি কিছু একটা পড়েছে। ওইভাবে কিছুক্ষণ পড়ে রইল শ্বেতা। ছোট একটা নিঃশ্বাস ফেলার সাথে সাথে আবারও বাইরে থেকে বিকট শব্দ ভেসে এলো। একের পরে এক ঠাস ঠাস শব্দে কাচের বস্তু মেঝেতে পড়ার ভাঙচুরের শব্দে কেঁপে ওঠে শ্বেতা। ভয়ার্ত চোখে তাকায় বারান্দার দিকে, তবে চারদিকে ঘুটঘুটে অন্ধকার ব্যতীত অন্য কিছু নজর এলো না তার। এতক্ষণ অন্ধকারে নিমজ্জিত ঘরে পড়ে থাকলেও এবার ভয় লাগতে শুরু করেছে শ্বেতার। চোখের সামনে আশেপাশটা তাকানোর চেষ্টা করতে ভয় গা শিউরে উঠল। অবিচেতন মন নিজের কঠোরতার বিরোধিতা করার কল্পনা পেল না। জিনিসপত্র ভাঙচুরের শব্দ শুনতে পাচ্ছে সে, ক্রমশ সেই শব্দ বেড়েও চলেছে। সে তার মনের অবশিষ্ট সাহস জুগিয়ে ভয়ে ভয়ে তাকালো গহীন অন্ধকারে। সাথে সাথে গা কাটা দিয়ে উঠল। সে তার চোখ খিচে বন্ধ করে নিল। মনের হলো এই ঘন কালো অন্ধকারের মধ্যে দুটো ভয়ঙ্কর লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। নিজের মনে এসব উদ্ভব ভাবনা নিজেকে ঘাবড়ে গেল শ্বেতা। বিষ ব্যথায় জর্জরিত শরীর টেনে নিয়ে শোয়া থেকে উঠে বসলো। অন্ধকার হাতড়ে দ্রুত জ্বালালো পাশের ল্যাম্পটা। সাথে সাথে ল্যাম্পের মৃদু আলোয় ঝলমল করে উঠল চারপাশ। দূর হয়ে গেল সকল ভয়ভীতি। চারপাশে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিল শ্বেতা। বারান্দার দরজা দিয়ে চেয়ে দেখলো এখনো বাইরে টুকটাক এটা সেটা পড়ার শব্দ শোনা যাচ্ছে, হয়তো বিড়াল টিড়াল আটকে গেছে। এসব ভেবে নিজে ব্যথাত শরীরটা টেনে বিছানায় ছেড়ে দিল নিজেকে শ্বেতা। বারান্দার সব লাইট জ্বলিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো সে। কাঁচ বসানো কাঠের কারুকাজময় দরজা খুলে সামনে দেখতে এক পাশলা বাতাস এসে লুটিয়ে পড়লো শ্বেতার শরীরে। চোখ মুখ কুচকে বন্ধ করে ফেললো শ্বেতা। বাইরে প্রবাহমান ঠান্ডা হিমেল বাতাসটুকু বাতাসের সাথে সাথে গা বেয়ে লাগছে যেন তার প্রবাহতার সাথে। শ্বেতা নিজেকে সামলাতেই আশেপাশে চোখ ঘুরিয়ে তাকালো, কিন্তু কোথাও কিছু নেই, কেবল পায়ের কাছে কয়েকটা ফুলদানি ভাঙার টুকরো, যেন কেউ ইচ্ছে করে ফেলে রেখেছে এখানে। আপনা আপনি ভুরু কুচকে গেল শ্বেতার। কাছের টুকরোগুলো পাশ কাটিয়ে এগোতে গেল। দমকা হওয়া ঢেউ খেলে গেল কোমর ছড়ানো চুল। সে তার মনে সামনে পড়া কয়েকটা গাছা কানের পিঠে গুজে নিল। দু হাত রেলিংয়ের ওপর রেখে ঘন অন্ধকারে দৃষ্টি নিবদ্ধ করলো। পরিবেশের গুমট ভাব ঝড় আসবে বলে দিচ্ছে, যেমন ঝড় এসেছে সে তার জীবনে। নিষিদ্ধ হবে কে হুহু করে উঠল সে তার। অন্তর পড়ে যাচ্ছে সে নিষিদ্ধ পুরুষটাকে এক নজর দেখার আকাঙ্ক্ষার। অবুঝ মনটা খুব করে চাইলো একটিবার সেই মানুষটার দর্শন পেতে, কিন্তু তা কি আর সম্ভব?
মাই লাভ। আকস্মিক ভেসে আসা পুরুষের কণ্ঠে কল্পনার জগতে বাধাপ্রাপ্ত হলো শ্বেতা। বুকের ভেতর কেমন অস্বাভাবিক কম্পন। কিন্তু এ কিছু করে সম্ভব? হিবিজিবি ভাবনায় মাথা চক্কর দিল যেন শ্বেতার। এ কিভাবে সম্ভব? আমি কি পাগল হয়ে গেলাম? শ্বেতার ভাবনার মাঝে গমগমিয়ে সে কণ্ঠস্বর এলো, আমার দিকে ফিরে চাইবে না মাই লাভ? আমি যে একাকাশ পরিমাণ তৃষ্ণা জমিয়ে রেখেছি তোমার দ্বারে। বাক্যগুলো কর্ণকুহরে পৌঁছাতে স্তব্ধ হয়ে গেল শ্বেতা। বিস্ময়ে পেছনে ঘুরে তাকাতেই তব্দ খেলো। মনে হলো সে হয়তো জেগে দিবাস্বপ্ন দেখছে। এত বড় কাঠ খড় পোড়ানোর পর অবশেষে মায়াবিনী মায়ের মুখটা দেখতে পেয়ে প্রচণ্ড তৃষ্ণায় কলিজা খাখা করে ওঠে। আবির্ভাবের কণ্ঠ কতরতা মিশিয়ে বুকে ডাকলো, এখানে একটু আসবে মাই লাভ? চেয়ে দেখো, তোমার অভাবে চৈত্রের খরা বইছে। অশ্রুতে চোখ ভর্তি হয়ে গেছে সে তার। আবির্ভাবের হাতের ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, আর বাকিটা পোশাকের অন্তরালে ঢাকা। এই মেয়ে আসবে না দেখে তোর জন্য 4 তলার পাইপে ওপরে উঠে এলাম। আয়না বুকে জ্বালা করছে খুব, পুড়িয়ে দে, তোর দহন আর সইতে পারছি না। আবির্ভাবের মুখের কথা সম্পন্ন হওয়ার আগে তার পূর্বে তার বুকে ঝাঁকুনি দিয়ে লাফিয়ে পড়ল শ্বেতা। প্রচণ্ড ব্যথায় গা শরীর ভেঙে চড়ে গেল যেন চোখের পাতায় নেমে এলো সুখের জোয়ার। সে তার প্রশস্ত বুকে মুখ লুকিয়ে ছোট বাচ্চাদের মতো কেঁদে উঠল। জড়ানো গলায় এলোমেলো কিছু বাক্য ছুড়ে দিল আবির্ভাবের দিকে। আপনি এখানে কেন এলেন আবির্ভাব? কিভাবে এলেন? আপনি জানেন এই নরপিশাচগুলো কত খারাপ? একবার আপনাকে দেখলে মেরেই খাবে এরা। সে তার অবস্থা দেখে বুকের ভেতর যেন সুখের অনুভূতি দোলা দিল আবির্ভাবের। ওরা আমায় মেরে ফেলুক মাই লাভ, আমার কোনো আপত্তি নেই। তবুও তো জানবো আমার ভালোবাসার সত্যতা প্রমাণ করতে পেরেছি। তোমাকে আর কখনোই সন্দেহ করবে না আমার ভালোবাসার ওপর। আবির্ভাবের কণ্ঠে বিষ ঢেলে দেওয়ার মতোই অনুভূতি হলো সে তার। সে অশ্রু টলমল চোখে প্রচণ্ড অভিমান নিয়ে তাকিয়ে রইল মানুষটার দিকে। কেন সে বারবার এই মানুষটাকে কেনই বা মরণের মুখে ঠেলে দিতে চেয়েছিল? কেবল তারই জন্য। ঠোঁট কাঁপলো, শব্দ যেন গলায় আটকে গেছে সে তার। এক মুহূর্ত তাকিয়ে রইল আবির্ভাবের সুশ্রী মুখশ্রীর দিকে। দু হাতে তুলে ঠেলে দিতে চাইলেও নিজেও পারল না তাকে ঠেলতে। বুকের ভেতরে ফাঁকা হয়ে গেল যে, চোখ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা নোনা জল। এই কি আমার তোতা পাখি কাঁদে কেন বলে এগিয়ে এলো আবির্ভাব। সে তার পিঠ পাশটা ধরে মৃদু ধাক্কায় সরিয়ে দিতে নিজের থেকে রক্তিম চোখে তাকে খপ করে ধরে নিল আবির্ভাব শার্টের কলার, দাঁতে দাঁত পিষে বলল, ওই বেটা বেয়াদব, আমাকে একা ফেলে মরে যাওয়ার খুব শখ তাই না? আয় আয়, তো সব স্বাদ পূরণ করে দেই। এই সবের কাজটা না হয় আমি নিজের হাতেই করি। বলে সত্যি সত্যি কলার চেপে ধরতেই গলা টিপে ধরলো শ্বেতা। চোখ বড় বড় করে 2 কদম পিছিয়ে গেল আবির্ভাব। শ্বেতার আগে ফোঁস করছে। হুড়মুড়িয়ে বুকের উপর আশ্রে পড়লো শ্বেতা। মুখ থেকে একটা দীঘল কালো চুল এসে আশ্রে পড়লো আবির্ভাবের চোখে মুখে। আদরে মেয়েটাকে আরো কাছে টেনে নিল আবির্ভাব। মুখের ওপর ঝুলে থাকা এলোমেলো চুলগুলো সযত্নে কানের পিঠে গুজে দিল। মসৃণ গালে নাক ঘষতে ঘষতে কিছু বলল, আমার রাক্ষসী। সে তার আগে ফুঁসে উঠল, ঘুষি মারল বুকে। আহত শরীর পুনরায় মার খেতে ব্যথায় কুকিয়ে ওঠে আবির্ভাব। আপনি হাত থেমে যায় সে তার। তা দেখে চোখ ভরে ওঠে নতুন উদ্যমে। খোঁচা খোঁচা 2 গালে হাত ছুঁয়ে অস্থির গলায় শুধালো, কি হয়েছে জান? কোথায় ব্যথা লেগেছে? সম্বোধনে শুনে হৃদয় যন্ত্র যেন থেমে গেছে আবির্ভাবের। আরেকবার ডাকো না, বলো না জান। আবির্ভাব মলিন হাসলো, চোখ করে তাকালো যেন উষ্ঠ চেপে ধরতে চাইলো। দুর্বল গলায় বলল, কিছু হয়নি জান। চোখ বুজে ফেলল শ্বেতা। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো থুতনি দিয়ে। সযত্নে তা শুষে নিল আবির্ভাব। ভেজা চোখের পাপড়িতে ওষ্ঠ ছুঁয়ে দিল। এই পর্যায়ে শরীরের আঘাত ক্ষণিকের, কিন্তু তোমার কান্না আমার কোথাও লাগে, তাই একবার তুমি বুঝতে পারতে না। আমার মৃত্যু হয়তো বা তোমার কান্নার কারণেই হতে পারে। আবির্ভাব মুচকি হাসলো কতটুকু বলেই তুলতুলে হাতের উল্টো পিঠি দিয়ে চুমু দিল নরম গলায়। ওরা মেরে কষ্ট দিয়েছে, তুমি আদর দিয়ে সব পুষিয়ে দাও হিসাব বরাবর। উফ, আর কাঁদে না পাখি। তুমিটাই করে জড়িয়ে ধরলেই আমার সব কষ্ট যেন শুষে যাবে। তাই একটা প্রশ্ন করবো আবির্ভাব? আমি কি খুব বেশি সুন্দরী? তা কি এত ভালোবাসেন? আবির্ভাবের প্রাণ জুড়িয়ে গেল প্রিয়সীর মায়াভরা মুখখানি দেখে। আবির্ভাবের এত কঠিন ভাবনা গলে গেল সব। মায়াবীর মায়া জড়ানো মুখশ্রীতে তাকিয়ে সে তার চোখে ছোট ছোট করে বলল, বলুন না। আবির্ভাব বলল, তুমি একটা ছোট বাচ্চা, এসব সুন্দরী টুন্দরী কিছু না। এসব আউল ফাউল চিন্তা ভাবনা মাথায় ঢুকিয়েছে কে? আমি 21 সঠিক বছর হয়েছে আমার বিয়ের। এতদিনে
বিয়ে হলে ডিভোর্সও হয়ে যেত। আমার বয়সী মেয়েদের 2-3টে বাচ্চাও আছে। আবির্ভাবের মুখটা যেন হা হয়ে গেল। সে তো ফের বলল, সত্যি বলো। আবির্ভাব মুখ গোল করে নিঃশ্বাস ছাড়লো এ পর্যায়ে। থুতনিতে হাত রেখে নিরেট কণ্ঠে পর্যবেক্ষণ করলো সে তার শরীরের ভাঁজে ভাঁজে সকল চিহ্ন। হস্কি কণ্ঠে টেনে নিল তাকে আবারও কাছে। পরে পুনরায় বলল, মধুলোপী মৌচাকে লোভ দেখিয়ে অদ্ভুত জালে জড়িয়ে ফেলছ মাই লাভ। আকস্মিকতায় লজ্জাবতী হয়ে নুয়ে পড়ল যেন শ্বেতা। আবির্ভাবের সঙ্গীতপূর্ণ কথাটুকু কাটার মতো বিঁধল তার শরীরে। তবে কিছু একটা ভেবে লজ্জায় মিলিয়ে গেল শ্বেতা। আবির্ভাব তার শান্ত চোখে তাকিয়ে শ্বেতার দিকে। মস্তিষ্কের ডাক্তার তার সাথে মস্তিষ্কের খেলা খেলছে। কথার চলে শ্বেতাকে ডুবিয়ে দিল। রেশমের মতো কথা বলছি, ঠিক ওই। কিন্তু মানুষের চোখ মুখ ভঙ্গিতে সবই ঠিকই লেখা থাকে, যা না বলে বোঝা যায়। আকস্মিক আক্রমণে ভরকে গেল আবির্ভাব। সে তার ব্যস্ত হাতে বুক চেপে ধরেছে তার। এভাবে না বলে একটা আবলা ছেলের ইচ্ছা ধারণ করছে মাই লাভ। সে তো ওর কথায় পাত্তা দিল না। ঝড়ের বেগে হাত সরিয়ে দিল, শার্ট টেনে খুলে ফেললো। সাথে সাথে বাকরুদ্ধ হলো সে। তার ক্ষতবিক্ষত শরীরটা দেখে নরম মনটা আর্তনাদ করে ওঠে। পলক ঝাপটানোর পূর্বেই অঝরে পানি জড়িয়ে পড়ল তার চোখ দুটো থেকে। আবির্ভাব ছটফট করে উঠল। নিঃশ্বাস দমিয়ে রাখার জন্য ব্যাকুলতা হলো। একটু আদর করবে ময়না পাখি? তোমার সঞ্জীবানী ভালোবাসে আমার দেহ জ্বালিয়ে পুড়িয়ে দাও। তোমার তপ্ত কোমল ঠোঁটের স্পর্শে আমার আঘাতগুলো নিশ্চিহ্ন করে দাও। সেটাও তাই করলো। বাধ্য মেয়ের মতো আবির্ভাবের প্রত্যেকটা দৃশ্যমান ক্ষতস্থানে গভীরভাবে নরম করে ঠোঁট ছুঁয়ে দিল। অবশ্যই চোখ বুঝে নিল আবির্ভাব। আমাকে ভালোবাসো মাই লাভ, অনেক অনেক ভালোবাসো। তোমার ভালোবাসাই পারে পৃথিবীর সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে। এই রাত দুপুরে কে ওইখানে নষ্টমী করে? এই অবলায় চমকে উঠল দুজন। শ্বেতা ভয়ার্ত চোখে নিচে তাকাতেই বড় বড় চোখ করলো মেজো মামা। অজানা সংখ্যায় হাত পা ঠান্ডা হয়ে গেল শ্বেতার। ঢোক গিলে নিল আবির্ভাবের পানে চেয়ে। আবির্ভাবের দৃষ্টিও ভয় নেই, আছে কেবল নির্ভীক পুরুষত্ব। খলিল শিকদার ফের চেঁচিয়ে উঠল, হাঁক ডাকলেন সবাইকে, আয়। শুদ্ধ প্রণয় রাজ প্রতিম প্রেম ভাব, তোরা কোথায়? তাড়াতাড়ি এদিকে আয়। দেখে যা রাতের অন্ধকারে কি নষ্টমী চলছে এই বাড়িতে। ভরকে গেল শ্বেতা। ভয়ে কাঁপতে কাঁপতে আবির্ভাবকে টেনে নিয়ে ঘরের দিকে এলো। উত্তেজনায় সর্বাঙ্গ ঘেমে গেছে তার। সে আবির্ভাবের বলিষ্ঠ হাতটা চেপে ধরে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, এবার কি করব? আমি কোথায় লুকাবো আপনাকে? মেজো মামা আমাকে একসাথে দেখে ফেলেছে। আজ ধরা পড়লে নিশ্চিত মৃত্যু। আবির্ভাব চুপ করে শুনল, কোনো প্রকার বাড়তি উত্তেজনা দেখালো না। সে তার 2 হাত চেপে দৃষ্টি মেলালো উদ্ভাটে ন্যায়। সতস্র চোখে নয়নে ঠেলিয়ে দিয়ে বলল, কিছু হয়নি। এদিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। আবির্ভাবের গভীর চোখের দিকে তাকিয়ে হাত পা কাঁপাকাঁপি থেকে শান্ত হলো শ্বেতা। আবির্ভাবের চোখে চোখ রেখেই কাল বিলম্ব করল না। মন্ত্রমুগ্ধে নেয় ওর দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো। প্রাণোচ্ছল হেসে সেটাকে বুকে চেপে ধরল আবির্ভাব। আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে দিয়ে বলল, চলো তাহলে। কোথায়? নিরুদ্দেশে। খলি শিকদারের চেঁচামেচিতে ধরফড়িয়ে জেগে উঠল শিকদার বাড়ির সকলে। প্রেম চশমার ভেতর দিয়েই চোখ ডলতে ডলতে হাই তুলে তাকালো খলিল শিকদারের সম্মুখে। বিরক্তি গলায় বলল, কি হয়েছে মেজো চাচু? এই মাঝরাতে চেঁচাচ্ছ কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে? খলিল শিকদার আক্রোশ নিয়ে কণ্ঠে বলল, এর থেকেও বড় কিছু হয়েছে রে বাপ। কথা কম বলে সামনের দিকে চল। প্রেমনার কথা মতো ভুরু কুঁচকে 4তলার বেলকনির দিকে তাকালো, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না সে। কি মেজাজ খারাপ হলো প্রেমের। মুখ তেতো করে বলল, আপনার চশমা কোথায় মেজো আব্বু? কি দেখেছেন? ধুর। মাঝরাতে চেঁচামেচি করে মাথা ধরিয়ে দিলেন। এতক্ষণে পুরো শিকদার বাড়ি এসে হাজির হয়েছে গার্ডেন এরিয়ায়। শুধু ভুরু কুঁচকে বলল, কি সমস্যা? হইচই কিসের? খলিল শিকদার পুনরায় জোর করে বলে, বিশ্বাস কর বাপ, আমি দেখেছি ওইখানে। পুনরায় অবাক হওয়ার ভান ধরে জিজ্ঞাসা করলো, কি দেখেছেন? খলিল শিকদার বললেন, আমি দেখেছি ওইখানে 2 জন। প্রণয়ও আগ্রহ নিয়ে বলল, 2 জন কি? খলিল শিকদার ধীর কণ্ঠে বলল, দেখ বাপ, এত বিস্তারিত বলতে পারবো না, আমার লজ্জা শরম আছে। ওই পূর্ব পাশের ঘরটা কার? সে তার চোখ বড় বড় করে ফেললো বাড়ির সকলে। মেহজাবিন চৌধুরী ছুটলেন মেয়ের ঘরের দিকে, কিন্তু সারা বাড়ি তছনছ করে খুঁজেও সে তার আর দেখা পেল না। আবারও জরুরি বৈঠক বসলো শিকদার বাড়ির ড্রয়িং রুমে। প্রণয় হাই তুলে নিরুদ্দেশ কণ্ঠে বলল, এই কাক ডাকা ভোরে না ঘুমিয়ে গোল মিটিং করলে ওদের পেয়ে যাবে। তার জন্য শান্ত মস্তিষ্কে চিন্তা ভাবনার প্রয়োজন আছে। তাই আমি তো গেলাম ঘুমাতে, বাকি আপনাদের ব্যাপার। সাদমান শিকদার হাত মুষ্টিবদ্ধ করে বসে রইলেন। জ্বলন্ত কণ্ঠে হুঙ্কার ছাড়লেন, পৃথিবীর যেই গর্তে পালিয়ে যাক, আমার হাত থেকে নিস্তার নেই। পাতাল খুঁজে হলেও তাকে আমি বের করব।
সকাল গড়িয়ে দুপুর প্রায় 2টা। রৌদ্র মাথার উপরে খা করছে। যানবাহনের শব্দে মুখরিত ব্যস্ত সড়ক। ব্যস্ত যাত্রীরা উৎকণ্ঠ নজরে চেয়ে আছে রেল লাইনের দিকে। তার ঠিক দুপাশে 2 মিনিটেই মাথায় চট্টগ্রাম রেলওয়ে জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে এসে থামল সুরমা এক্সপ্রেসওয়ে। যাত্রীবাহী ট্রেনের কামরাগুলো থেকে গাদাগাদি করে নামছে কর্মজীবী মানুষরা। এত ভিড়ভাট্টা লোকময় এগিয়ে ট্রেনের বাইরে পা রাখল এক যুবক। মেয়েটি ভীত সতস্র, সে অন্যত্র বিশ্বাসের সাথে সাথে ছেলেটির পেশিবহুল হাত ধরা। মেয়েটি শুকনো মুখের পানে চেয়ে বলল, চলো। মেয়েটি পুনরায় শঙ্কিত হলো, ডাগর ডাগর চোখ ঘুরিয়ে চোরের মতো আশপাশটা জিজ্ঞাসা করে বলল, কোথায়? ছেলেটি মুচকি হেসে তার হাত টেনে ধরে নিয়ে গেল রেল স্টেশনে ছোট্ট একটা টং দোকানে। সেখান থেকে 20 টাকা দরের একটা পানির বোতল কিনে গলা ভিজিয়ে বলল, চোখে মুখে পানি ছিটিয়ে নাও। সে তা কুচকানো ঢোক গিলল, কিছুটা অসহায় চোখে তাকালো আবির্ভাবের পানে। এই মাথাটা মোটা লোকটা কিভাবে বোঝাবে? এই লোকটা যতটা স্বাভাবিক থাকার চেষ্টা করছে, আসলে কি সবকিছু অতটা স্বাভাবিক? আবির্ভাবের মধ্যে যেন কোনো ভাবলেশি নেই। আবির্ভাব 1 কাপ চা আর 2টো বনরুটির প্যাকেট সে তার হাতে ধরিয়ে দিয়ে সরল গলায় বলল, আমরা এখন দেশে যেতে পারবো না মাই লাভ। এতক্ষণে এয়ারপোর্টে জাল বিছিয়ে দেওয়া হয়েছে। উৎকণ্ঠায় গলা শুকালো সে তার। তাহলে কোথায় যাব আমরা? আপাতত রাঙামাটি। কিন্তু ট্রেন তো রাঙামাটি অবধি যাবে না। জানি, এখান থেকে আমাদের বাসে যেতে হবে। তার আগে কিছু জরুরি কাজ করতে হবে। সেগুলো কি? আবির্ভাব ছোট করে নিঃশ্বাস পেল। সবার আগে খেতে হবে। এত বড় মানুষ আমি কতক্ষণ না খেয়ে থাকতে পারি? আবির্ভাবের কথা শুনে সে তার ভয়ে জানালা দিয়ে পালালো। মুচকি আসলো সে। সাথে আবির্ভাবও। সে তার হাতে বনরুটি 2টো এগিয়ে দিয়ে বলল, এগুলো খান। আবির্ভাব বিনা বাক্যে প্লাস্টিকের প্যাকেট ছিঁড়ে রুটিতে কামড় বসালো। সে তা যেন দেখলো ক্ষুধা মিটাই আছে তার। মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো মানুষটির দিকে। প্রেয়সী তাকানো দেখে বাঘ হাসলো আবির্ভাবও। খাবারের নজর দিও না মাই লাভ। থাক, নজর দিতে হবেও না, হা করো বলে রুটিটা তুলে দিল সে তার মুখে। সে তা বিনা বাক্যে তা খেয়ে নিল। ফুটপাতের রাস্তা পা মিলিয়ে হাঁটছে দুজন। যেতে যেতে আবির্ভাব বলল, এভাবে ঘোরা কি সেফ হবে মাই লাভ? আমাদের যে কোনো সময় যে কেউ চিনে ফেলতে পারে। তোমার বাবা ভাই থেকে পালিয়ে বাঁচা এতটা সহজ হবে না। আবির্ভাবের কথায় সে তো দুশ্চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণের ভাবনা চিন্তা করে বলল, কিন্তু কিন্তু কি? কিন্তু আমার মাথায় একটা চটকার আইডিয়া আছে, অনুসরণ করবে? হাঁটা থামিয়ে ভুরু কুচকে তাকালো আবির্ভাবের দিকে। সন্দেহন কণ্ঠে বলল, কি? শ্বেতা ভুরু বাঁকিয়ে বলল, চলুন কাপড়ের দোকানে। কেন? আরে চলুন না। অতঃপর 10 মিনিটের পর দুজনেই কাপড়ের দোকানে উদ্দেশ্যে বের হলো। শ্বেতা আবির্ভাবের বুকে ধাক্কা দিয়ে বলল, পাগলের ডাক্তার আর তাকে নিজের প্রেমে চুবিয়ে পাগল বানিয়েছ তুমি। শ্বেতা লজ্জায় নুয়ে পড়ল। আবির্ভাবের হৃৎপিণ্ড কেমন বিয়াদবের মতো লাফালাফি করছে। চোখ ফেরানো দায় যেন সেখান থেকে। কালো বোরকার কালো নিকাবের সেজে পড়েছে এক নিকাবী নারী। পুরো শরীরের ভাঁজে ভাঁজে যেন ঢাকা। সে আবির্ভাবের বাহু জড়িয়ে ধরে লাজুক কণ্ঠে বলল, ইস, চোখ সরান। কেমন করে তাকিয়ে আছেন? মানুষকে নিজেরা তো স্যাক্রিফাইস বলতে তো কিছু আছে, তাই না? বছর 3 জ্বালিয়ে পুড়িয়ে এসেছ, এখন দেখতে দাও, বুঝেছো? আমি তো সুখে ঠেলায় 3 বছর 3টা সন্তান নিয়ে এর বাপ হয়ে গেছি, তাই না? সে তাই লজ্জায় উড়ে গেল যেন। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, বাচ্চা হয়নি তো তার মানে কি প্রমাণ করছেন আপনি বিশুদ্ধ পুরুষ? আবির্ভাবের কপালে ভাঁজ পড়ে। কি বলতে চাও? সে তার কণ্ঠ কাঁপল। এসব প্রশ্ন এড়িয়ে যেতে চাই সে। তুমি বিশ্বাস করো না মাই লাভ? সে তা কান্না আটকানোর চেষ্টা করলো। বিশ্বাসের অবিশ্বাসের প্রশ্ন কোথা থেকে এলো আবির্ভাব? আপনি বিবাহিত ছিলেন, কিছু হয়নি, এটা কি সম্ভব? কিন্তু এটা সম্ভব, কিছুই হয়নি, বিশ্বাস করো। সে তো মুখ ঘুরিয়ে নিল। তোমাকে ভার্জিনিটির প্রমাণ দিতে হবে বলো? পৃথিবীর কোন মেডিকেল সায়েন্সে আজ পর্যন্ত পুরুষের ভার্জিনিটি প্রমাণ করার জন্য ফর্মুলা লেখা আছে বলে আমার জানা নেই। আবির্ভাবের সিরিয়াস চোখে মুখে ফিক করে যেন হেসে উঠল শ্বেতা। হাসতে হাসতে আবির্ভাবের বাহু জড়িয়ে ধরে সিরিয়াসলি ভঙ্গিতেও যেন দুজনই হেসে দিল। আমি শুধু জানি আপনি সেই মানুষ, যে মানুষটাকে আমি নিজে থেকেও বেশি ভালোবাসি, এইটুকুই যথেষ্ট। কিন্তু আর কোনো কিন্তু নাই। সব কাজ ছেড়ে কাজের কথায় আসুন। না, আগে তোমাকে আমার কথা শুনতেই হবে। সে তো দীর্ঘ শ্বাস ফেলে চলল। তুমি সত্যি আমাকে বিশ্বাস করো না? প্রথমত, পুরুষ মানুষের ভার্জিটি নামক কিছু আছে বলে আমি বিশ্বাস করি না। দ্বিতীয়ত, আমাকে অন্তরে রেখে অন্য পুরুষকে অন্য কাউকে স্পর্শ করা, এটা হতেই পারে না। এবার হ্যাপি?
রাস্তার মধ্যে সে তাকে জড়িয়ে ধরলো। আবির্ভাব ব্যথিত কণ্ঠে বলল, পৃথিবীতে সবাই আমাকে অবিশ্বাস করুক, আমার কিছু যাবে আসবে না, কিন্তু তোমার অবিশ্বাস আমি সহ্য করতে পারবো না মাই লাভ।